ভিখারিদের ব্যাখ্যা। তো আমরা এই সন্দীপ নন্দীর কেসটা নিয়ে একটু আলোচনা করব, মানে কোথায় আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে। কিন্তু সবার আগে আমি একটা বিষয় একটু তুলে ধরতে চাই। গতকাল আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, যে অনেক দিন ধরে লেখালেখি করছে আমার চ্যাট ফোরামে। তো সে বড় ম্যাচটা দেখেছিল ভিআইপি ব্লক থেকে। তো সে একটা অদ্ভুত একটা কথা বললো, মানে এই কদিন কেন বলেনি জানি না, যে কথাটা মানে সে টুইট করলো এবং সেটা আমি শেয়ারও করেছি, থাম্বনেলও দেখতে পারবেন। সে বলছে মানে সে তখন তার চোখ ছিল এই, মানে যখন টাই ব্রেকারটা হতে চলেছে বা তার একটু আগে থেকেই তার চোখ ছিল সেখানে। তো সে বলছে যে দেবজিৎকে ওয়ার্ম আপ করতে বলা হয়েছিল। আপনারা দেখেছেন নিশ্চয়ই, গৌতম ভট্টাচার্য থেকে অনেকেই এই অভিযোগ করছে যে কেন দেবজিৎকে একটু আগে নামালো না, যাতে একটু সড়গড় হয়ে যেতে পারে, মানে পেনাল্টি শ্যুটের আগে। তো দেবজিৎকে নাকি বলা হয়েছিল ওয়ার্ম আপ করার জন্য, নন্দী ওকে বল দিয়ে ওয়ার্ম আপ করাচ্ছিল। তারপর আমি ওর লেখাটা ও ইংরাজিতে লিখেছে, আমি এটা বাংলাতেই তর্জমা করে বলছি। তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অস্কারের তরফ থেকে। একটা সিদ্ধান্তহীনতা ছিল, একটা বেশ দীর্ঘ মুহূর্ত ছিল। নো ডিসিশন ফ্রম অস্কার, কোনো সিদ্ধান্ত নিতে পারেনি অস্কার। তারপর তারপর দেবজিৎ দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করতে থাকে অস্কারের থেকে অনুমতির জন্য, নামার জন্য, ফর ফার্দার ইনস্ট্রাকশন। কিন্তু অস্কার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। টু বি অর নট টু বি, টু বি অর নট টু বি, কোনো সিদ্ধান্ত নিতে পারেনি অস্কার। তারপর দেবজিৎ বেঞ্চে চলে যায়। তারপর হঠাৎ অস্কারের অস্কারের হঠাৎ টনক নড়ে। অস্কার হঠাৎ ছুটে যায় নন্দীর কাছে, বলে দেবজিৎ বেঞ্চে কেন, এখনো বেঞ্চে কেন দেবজিৎ, বেঞ্চে কেন দেবজিৎ। মানে অস্কার হঠাৎ উত্তেজিত হয়ে যায়। তো নন্দী তখন মানে কি করবে, নন্দী বলছে কোনো ইনস্ট্রাকশন পায়নি। তারপরে ঘটনা তো আপনারা জানেনই। তো এই ঘটনাটা আপনারা জানতেন না, জানি না কেন কোনো সাংবাদিকের নজরে পড়েনি, হতেই পারে, এত কিছু ঘটছে একটা ফুটবল মাঠে। তো এই ঘটনাটা আগে বলার ছিল। এবার আমরা আসি ভিখারিদের ব্যাখ্যায়। ভিখারিদের ব্যাখ্যা কেন আমরা সবার মতামত নিয়ে একটু আলোচনা করছি। আমরা দেখেছি গতকাল প্রাক্তন খেলোয়াড়রা সকলেই খুব নিন্দে করেছেন যেইভাবে অস্কার ম্যাচ শেষে নন্দীকে হ্যারাস করেছে সাংবাদিক সম্মেলনে, এবং তারপর গোয়াতে গিয়ে এয়ারপোর্টে, এবং যেটা আমরা নন্দীর অভিযোগ শুনছি, যোগে বিগত 3-4 মাস ধরেই লাঞ্ছিত হতে হচ্ছে ওর বিরুদ্ধে। একটা টক্সিক একটা ওয়ার্ক কালচার তৈরি করা হয়েছে ওর জন্যে, যেটা ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট আমরা বলি। তো সেইটা নিয়েও আমি দেখছি ইমামির যে এক কর্তা আদিত্যবাবু, ওনাকে প্রশ্ন করা হয়েছে, এবং উনি ঠিক কী বলেছেন আমরা ঠিক বুঝতে পারছি না, কেননা ওনার ভয়েসটা তো দেওয়া হয়নি। তা উনি বলছেন যে এটা 3-4 মাস ধরে হচ্ছে, তো সন্দীপ কেন আগে জানালো না। না, এটা কোনো হতে পারে না। দেখুন, একটা ওয়ার্ক প্লেসে আপনি ঢুকেছেন, ঢুকেই আপনার সাথে ধরুন একটা অত্যাচার হচ্ছে, এবার আপনি কবে সেটা জানাবেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যে কোনো ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট আপনার ওয়ার্ক প্লেসে আপনার সাথে শুরু হয়, এবার আপনি সেটা কবে জানাবেন? আপনার তো ফ্যামিলি তো হয়, অনেক মহিলাকে তার বাড়ির পুরুষরাই, মানে পরিবারের ছোটো মেয়েকে তার মামা, কোনো এক খুড়তুতো দাদা, এগুলো হতেই পারে। আমি জানি এগুলো অনেক ঘটনা। আপনি এবার সেটা ঠিক কবে নাগাদ বলবেন, তার উপর আপনাকে কেউ পাল্টা চার্জ করতে পারে না। যদি কেউ চার্জ করে তার বিরুদ্ধে কিন্তু একটা অ্যালিগেশন হয়ে যাবে, ঠিক আছে? আপনার যখন মনে হচ্ছে আপনি বলেছেন, আপনাকে অত্যাচার করে না, এরা আপনার কোন জগতে রয়েছেন? আপনারা থ্রেট কালচার নিয়ে আপনারা লাফালাফি করছিলেন না? হ্যাঁ, 1 বছর আগে বাঙালি, হ্যাঁ বাঙালি, কিরে লাফালাফি করছিলি না? জুনিয়র ডাক্তারদের ওপর নাকি থ্রেট হচ্ছে, থ্রেট কালচার হচ্ছে সিনিয়র ডাক্তারদের দ্বারা বিভিন্ন সরকারি হাসপাতালে। মোমবাতিগুলো কোথায় গুজে রেখেছিস ভাই তোরা? যাকে যেটা ঘটনা হচ্ছে যে এই থ্রেট কালচারটা মোটেই ভালো না, কোনো সভ্য সমাজে এটা থাকতে পারে না। আমিও এটা সমর্থন করছি, কোনো রকম থ্রেট কালচারে থাকতে পারে না। এবং থ্রেট কালচার তো ডাক্তাররা 4-5 বছর, অনেকে তো বেরিয়ে গিয়ে বলছে আমার 10 বছর আগে আমার বিরুদ্ধে থ্রেট কালচার না হয়েছে, এটা সমাজে, এটা আছে তো আমাদের সমাজে। আর তৃতীয় বিশ্বের সমাজ, সেখানে তো থ্রেট কালচার থাকবেই। থ্রেট কালচার না থাকলে এটা তৃতীয় বিশ্ব থাকতোই না। তো আমার ঘটনা হচ্ছে এই থ্রেট কালচারটা কি শুধু ডাক্তারদের জন্য, মানে সন্দীপ নন্দী আপনার আমার জন্য নয়? এবার জাগিয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে গতকাল। আর যেটা ভিকরিদের নিয়ে বলছি, ভিকরিতি কালচার, আপনারা দেখবেন
এই ঘটনার পরই আমরা জানতে পারছি যে সন্দীপ নন্দী বলেছে যে ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ইমাম ইস্ট বেঙ্গল, তারপর ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আর সরকারি দপ্তরে সুপার কাপের পর একটা অভিযোগ জানাবে, লিখিত অভিযোগ, মানে রিগার্ডিং হিজ বিং সাবজেক্টেড টু ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট ফর 3 to 4 months, ঠিক আছে? তো সেটা তার একটা অধিকার আছে, তো সেটা নিয়ে দেখছি অনেকে খিল্লি করছে। খিল্লিটা বড় ব্যাপার না, একই ধরনের খিল্লি করছে, মানে একটা স্ক্রিপ্টেড খিল্লি, একদম একটা স্ক্রিপ্টেড খিল্লি, যেটা আমি বলেছি যে ফ্যান ক্লাবগুলো করে, একই ধরনের স্লোগান, ফিল্দি স্লাম টাইপ বস্তি স্লোগান দেয়। তো এরকম এখানে অনেক দেখছি অনেক ফ্যান ক্লাব, ইউটিউবার, কিছু সাংবাদিক, সাংবাদিক তারা সং বেশি সাং কম, অনেক সাংবাদিক বা একই ধরনের খিল্লি করছে, বলছে ও গিয়ে ও ট্রাম্পকে গিয়ে নালিশ করুক, সৌদি প্রিন্সকে গিয়ে নালিশ করুক, একে করুক, ফিফাকে গিয়ে নালিশ করুক, প্রধানমন্ত্রীকে গিয়ে নালিশ করুক। দেখুন আপনি খিল্লি করছেন কেন? মানে একজনে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট হয়েছে, এটা তো কোনো মানে পাড়ার ক্লাব নয়, এটা তো কোম্পানি। ফিফার লাইসেন্সিংয়ে ইমাম ইস্ট বেঙ্গল কিন্তু একটা কোম্পানির রেজিস্টার্ড কোম্পানি। সন্দীপের একটা কন্ট্রাক্ট আছে, এই কন্ট্রাক্টটা কিন্তু অ্যাজ পার লেবার লজ। আপনারা ভুলে যাচ্ছেন অনেকেই যে কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে আনোয়ার আলী কেসে কিন্তু প্রথম বাটামটা দিয়েছিল কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। কেন ইউরোপিয়ান ইউনিয়নে যে লেবার লজ আছে সেটা ভায়োলেট করছিল ফিফার যে লেবার লজ, বা ফিফার যে লোন রুলগুলো, ফিফার লেবার লজ না, ফিফার লোন রুলগুলো, যে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইউরোপিয়ান ইউনিয়নস লেবার লজকে ভায়োলেট করছিল। তো ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোর্টে গিয়ে হেরে গেছে ফিফা, তাই তো এই লোন রুলটা বদল করতে হয়েছে। তো একটা দেশের কিছু আইন আছে, লেবার লজ। ইমাম ইস্ট বেঙ্গল এফসি একটা কোম্পানি, তো কোম্পানি একটা কন্ট্রাক্টেড এমপ্লয়ি, সেই কন্ট্রাক্টেড এমপ্লয়িকে সাথে আপনি দুর্ব্যবহার করছেন দিনের পর দিন, 4 মাস ধরে, সেটা স্বীকার করছে এখন ইমামি আদিত্য আগরওয়াল। এবার সেটা নিয়ে কিছু করবে কি করবে সেটা অন্য ব্যাপার। ভারতে আমি যতদূর জানি, আমি তো ভারতে কাজও করেছি ছোটো বড়ো কোম্পানিতে, এবং বহুদিন ধরে যেহেতু চাকরি বাকরি করছি, ভারতের ছোটো বড়ো কোম্পানিতে এই ধরনের কালচার নেই। মানে সেখানে যা ইচ্ছা হয়, বেশিরভাগ জায়গায় সব রকমের হ্যারাসমেন্টই হয়, ওই সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট, টক্সিক ওয়ার্ক কালচার, লোকে মেনে নিয়েছে, সাধারণত কিছু হয় না। তো জানি না এখানে কিছু হবে কি না, হলে ভালো, এক প্রকার জানবো যে ঠিক আছে, এখানে হয়তো একটা কোম্পানিতে হয়তো একটু অন্যরকম কিছু হয় না, তো ভাবো ঠিক আছে, ভারতের কোম্পানি তো এরকমই হয়, ভারতের মানুষজনও এরকম, বেশিরভাগই তো এরকম। মানে আপনি যে শুনছেন, আপনি হয়তো কারো একটা বস, আপনি হয়তো একটু বাদে হয়তো আপনার সাবঅর্ডিনেটের সাথে দুর্ব্যবহার করবেন, সাবঅর্ডিনেটের সাথে, হতেই পারে, কম তো দেখিনি। তো যাকে, তো এরা একটা মানে একটা স্ক্রিপ্টেড একটা ট্রোলিং করছে সন্দীপ নন্দীকে এই ব্যাপারে, একই ধরনের কথাবার্তা বলছে। আর ইউটিউবাররা আছে, অদ্ভুত সব ইউটিউব, আমি কারণ নাম নিতে চাই না, কারণ আমি মনে করি এই যে এই ব্যাপারটা না, এটা একটা পভার্টি ড্রিভেন একটা সোশ্যাল ডিসঅর্ডার। এই যে দারিদ্রতা মানে আছে না, মানে দারিদ্রতার জন্য স্বভাব নষ্ট অনেকের, তো সেটা বুঝি, সেই জন্য আলাদা করে কারো নাম নিতে চাই না। কেননা এরা রক্তবীজের মতন, দারিদ্রতা যদি দূর না হয়, আজকে এ করছে, কালকে সে করবে, পরশু দিন সে করবে, শুধু নাম নেওয়াটা কোনো মূর্খামি হবে। বরঞ্চ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা যদি আমরা তুলে ধরতে পারি, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এই ধরনের ভিকিরি ইউটিউবার বা ভিকিরি ফ্যান ক্লাব আর কে আছে, তাদের কর্মকাণ্ড থেকে। ওই যে বলেছিলাম কিছু ফ্যান ক্লাব আছে দেখবেন, এখন মিস্টার ল্যাংটো যত রাজ্যের এখান থেকে ওখান থেকে সব র্যান্ডাম বাচ্চা ধরে আনছে, সেই পুরোনো দিনের সেই যুদ্ধ বিধ্বস্ত মানে ইউরোপের মতন, তাদের সমস্ত ছবি ভিডিও শেয়ার করছে, মানে কে সাপ্লাই করছে বোঝাই যাচ্ছে। তো তেমনই এই যে যখন এরা ট্রোলিং করছে, একটা সিমিলার টোনে ট্রোলিং করছে। তার মধ্যে একজন আছে, সে আবার অদ্ভুত, সে আবার তার পুরো পরিবার নিয়ে একটা জামা প্যান্টের ব্যবসা শুরু করেছে, ইস্টবেঙ্গল ব্র্যান্ডিং, ইস্টবেঙ্গল ব্র্যান্ডটাকে দুর্ব্যবহার করছে, বা ইস্টবেঙ্গল ব্র্যান্ডটাকে সে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে, হ্যাঁ, লোগো টোগো লাগিয়ে। এবং সে কীভাবে ব্যবহার করছে, শুধু যে যখন সে এইসব আলটপকা ইউটিউব শো করে, শুধু তখনই পুরো পরিবার এই জামা প্যান্ট নিয়ে বসছে না, যখন খেলার মাঠে যাচ্ছে ইস্টবেঙ্গলে খেলা, তখনও সে এগুলো পরে যাচ্ছে। এটা কী করে অ্যালো করে আমি জানি না। আমার মনে আছে গত বছর আইএসএলে
তখন একটা ম্যাচ দেখতে গেছিলাম, সাধারণ একটা গেঞ্জি পরেছিলাম, খুবই মানে একটা নর্মাল একটা স্পোর্টস গেঞ্জি পরেছিলাম, বোধহয় পিউমা ব্র্যান্ডের ছিল। আমাকে হঠাৎ করে বলছে, এই আপনি পিউমা প্রমোট করছেন। আমি বললাম, ভাই আমি কে, মানে একটা ছোটো করে একটা পিউমার লোগো, আর আমি বললাম আমি কি মানে তাহলে ফুটপাথ থেকে গেঞ্জি কিনে আনবো নাকি ইস্টবেঙ্গলের ম্যাচ দেখার জন্য? হ্যাঁ, এটা আমি বললাম মানে বলে উল্টে পড়তে, আমি ইয়া কী বলেছে আমি উল্টে পড়বো? আমি কি মানে রাস্তার থেকে মানে ছেঁড়া গেঞ্জি পরে আসবো নাকি? হ্যাঁ, তারপর কিছু করেনি পাল্টা দেওয়ার জন্য। তো সেখানে এরা কী করে অ্যালাউ করে, মানে পরিবার, বউ, বাচ্চা ফাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, মানে তার নিজস্ব কোম্পানি, সেখানে ইস্টবেঙ্গলটাকে সে ব্যবহার করছে। এরকম প্রচুর মানুষ আছে, যে ফ্যান ক্লাবগুলো আছে, আপনারা দেখেন সমস্ত ফ্যান ক্লাব কিন্তু কেউ ইস্টবেঙ্গলে জার্সি পড়ে না, তারা নিজস্ব একটা আলাদা একটা ইকোসিস্টেম বানিয়ে নিয়েছে, একটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম। নিজেরা গেঞ্জি বানায়, সেগুলো আবার পরায়, নিজেরা স্কার্ফ বানায়, সেখান থেকে 1 পয়সা রোজগার হয় না ইস্টবেঙ্গল ক্লাবে। তারা ইস্টবেঙ্গলটাকে ব্যবহার করে, বিক্রি করে নিজেদের অর্থোপার্জন করছে বিভিন্ন ফ্যান ক্লাব। আপনি দেখুন না, এত ফ্যান ক্লাব, ম্যাক্সিমাম ফ্যান ক্লাব যারা আবার এই ধরনের কাজে বেশি লিপ্ত, তারা নিজেদের মার্চেন্ডাইজিং নিজেরা করছে। তারা লাল হলুদ ব্যবহার করে, ইস্টবেঙ্গলের এই প্যাশনটা ব্যবহার করে নিজেদের ব্যবসায় মত্ত। হ্যাঁ, এটা কোন ধরনের এথিক্স, কোন ধরনের বিজনেস এথিক্স এটা? এইটা নিয়ে কিন্তু মানে এদের অ্যালো করছে কেন মাঠে? আপনি একটা সাধারণ একটা পিউমার, একটা অ্যাডিডাসে কেউ গেঞ্জি পরে গেলে, যেটা আজকের দিনে খুবই স্বাভাবিক, আপনি আপত্তি জানাচ্ছেন। আর ফ্যান ক্লাবরা আর এইসব ইউটিউবাররা নিজস্ব ব্যবসা ফেলে বসে আছে, লাল হলুদ পুরো পরিবার পরে 4-5 জন পরে বসে আছে। ওই টাকাটা ওখান থেকে একটা টাকাও তো পায় না ইস্টবেঙ্গল, কিন্তু সেই ইস্টবেঙ্গলে ব্যবহার করে নিজে ব্যবসা করছে। সেরকমই অনেকে আছে, মানে এদিক ওদিক কোচিং করছে, রনে বনে জঙ্গলে যেখান থেকে পাচ্ছে, একটা ওনার খবর, একটা ফালতু খবর দিয়ে দিচ্ছে। সন্দীপ নন্দী এই করেছে, সেই করেছে, সন্দীপ নন্দী বাজে। সন্দীপ নন্দী বাজে হতে পারে, যাই হতে পারে, সন্দীপ নন্দী আমি ধরলাম শুধু বাজে কোচ, কিন্তু বাজে কোচ বলে আপনি তার সাথে দুর্ব্যবহার করবেন, তার সাথে অন্যায় করবেন? মানে ধরুন আপনি একটা মেয়েকে রাত্রিবেলা তুলে আনলেন, পার্ক স্ট্রিট থেকে তুলে আনলেন, এনে তাকে বলাৎকার করে খুন করলেন, বলে ও তো ওই ব্যবসার সাথে, ও তো শরীরের ব্যবসার সাথে লিপ্ত, আমার অধিকার আছে। আপনার সঞ্জয় রায় বলা হবে না? সন্দীপ নন্দী ভালো কোচ, মন্দ কোচ ডাজেন্ট ম্যাটার। সন্দীপ নন্দীর সাথে যেটা করা হয়েছে সেটার বিচার করুন। মন্দ কোচের লোককে আপনি নিলেন কেন? আর ঠিক আছে, নিয়েছেন, ওকে তাড়িয়ে দিন, কিন্তু তার একটা প্রোটোকল আছে, অ্যাট্রিশনের তো একটা নিয়ম আছে না, আপনি যাতাভাবে তো করতে পারেন না, একটা প্রসেস ফলো করতে হবে আপনাকে, না? আপনার তো জঙ্গলরাজে নেই। তো যাকে এটাই বলার ছিল, এই সবার মতামতটা একটু তুলে ধরলাম। এই যত ভিকিরি ফ্যান ক্লাব আছে, ভিকিরি ইউটিউবার আছে ইস্টবেঙ্গলের, তাদের দিকটা একটু তুলে ধরলাম, মানে তারা কেন এই ধরনের আচরণ করছে, পভার্টি ড্রিভেন একটা সোশ্যাল ডিসঅর্ডার কেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাখ্যা একটু আলোচনা। ভালো থাকবেন সবাই।